ভূমিকম্পের জন্য হলো জাপান। জাপান তো সেই জাপান কিন্তু এখনও সুউচ্চ ভবন নির্মাণ করছে। তো আমি একটু উদাহরণ দিই, সেটি হলো যে 2011 সালে জাপানে 9.1 রিক্টার স্কেল মাত্রার ভূমিকম্প হয় 2011। সে সময় কিন্তু ডাক্তাররা অপারেশন করেছে, রাস্তায় গাড়ি চলেছে, আর যে বিল্ডিংগুলোতে বেজ আইসোলেশন ছিল সেখানে একটি গ্লাসও ভাঙেনি। তো এই বেজ আইসোলেশনটা তো এটা আমাদের যেহেতু বাংলাদেশেও এখন দেখা যাচ্ছে যে যেহেতু এখানে বার্মা প্লেট আর ওদিকে হলো আপনার ইন্ডিয়ান প্লেট, এই দুই প্লেটের সংঘর্ষে যে পরিমাণে শক্তি সঞ্চিত হয়ে আছে যুগের পর যুগ কোটি কোটি বৎসর ধরে, এটারই তো এখন একটা আউটব্লাস্ট শুরু হয়েছে। তো গতকালের যে ভূমিকম্পটা, আমি তো এরকম ভূমিকম্প কল্পনা করিনি, কারণ আমি থাকি 15 তলা, ওই সময় বাসায় ছিলাম সুউচ্চ ভবনে, যে জোরে একটা যা হয়েছে যে মনে হচ্ছে বিল্ডিং জাস্ট কলাপস করবে। এনিওয়ে আল্লাহ রহমত। তো এখন আমাদেরকে যে বিল্ডিংগুলো নতুন করে বানাবো, অবশ্যই আমাদেরকে বিএনবিসি কোড 2020 হয়েছে বাংলাদেশে। এই বিএনবিসি কোড 2020-এর আওতায় কিন্তু আমাদের রূপপুর পারমাণবিক প্রকল্প, তারপরে মেট্রো রেলের কয়েকটা স্টেশন, কিছু পিলার, এগুলো কিন্তু এই অনুপাতে করা হয়েছে। তো বেজ আইসোলেশনটা হলো যে আমাদের যে বিল্ডিংটা বানাবো তার নিচে জায়গাটা যাতে করে মাটি থেকে যেন এখানে রাবার, বিয়ারিং, শত শত রাবার, প্রচুর বিয়ারিং, এগুলো দিয়ে বিল্ডিংটাকে মাটি থেকে একটা স্তরে ভাগ করা হয়, যাতে করে যতই ঝাঁকুনি আসুক ওরা অ্যাবজর্ব করবে আর বিল্ডিংটা কম ঝাঁকুনি পাবে, একটু মৃদু ঝাঁকুনির মধ্যে দিয়ে এটা হবে। আমরা নিশ্চয়ই আশা করব যে এইটাতে আমরা নতুন ভবনে যাব, আর যেগুলো পুরাতন ভবন আছে এগুলো তো কিন্তু এই বেজ আইসোলেশন ব্যবহার করে রেকটিফাই করা সম্ভব। এই রেকটিফিকেশনে যাবে। আর যেটা একেবারেই চলবে না, আপনি তো সবচেয়ে ঝুঁকিপূর্ণ হলো আপনার তাঁতিবাজার, পুরান ঢাকা এলাকা, যেখানে আপনি কোনো সাপোর্ট নিয়েও পৌঁছতে পারবেন না। বাসার রেলিং ভেঙে 3 জন মারা গিয়েছে। জি, যাই হোক, সরকার সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে, আমি আবারও বলি, আমাদেরকে দুর্ঘটনা থেকে শিখলে হবে না, আমাদেরকে শিখতে হবে হচ্ছে উন্নত দেশের প্রযুক্তি থেকে শিখতে হবে। এবার একটু আমরা সাবজেক্টে আসি। বলে রাখি, খরচ যে একটা ভবনে অনেক বেশি পড়বে তাও না। আমরা একটা ক্যালকুলেশন দেখছি যে 6 থেকে 7% খরচ বেশি পড়বে বেজ আইসোলেশন একটা বিল্ডিং করতে।